ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরের অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমার কাছে গিফট হিসেবে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইলো। আমি তখন বড় আপার বাসায় সেকেন্ড কেমো দিয়ে এসেছি। শরীর অসহনীয় যন্ত্রণা সেই সব ছাড়িয়ে গেল আমার মনের বেদনার কাছে। শৌকত ঝলবলে গলায় যখন জানালো, রুনি, আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে যাচ্ছি। দেখো, আমার তো বাকি জীবনটা পড়ে আছে, এভাবে থেমে গেলে। আমি তখন অবাক বিস্ময়ে মানুষটার দিকে তাকিয়ে বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করে নিলাম। মানুষটার হৃদয়ে আমার জন্য শুধুই করুণা। ক্যান্সার আমার জীবনের আয়ের সঙ্গে সঙ্গে শৌকতের ভালোবাসা ও আমার থেকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। শৌকত আশ্বস্ত করলো, তোমার কোনো সমস্যা হবে না রুনি। আমি তোমার দেখভালের জন্য আলাদা একজন লোক রাখবো। পুরুষ মানুষ একটু চাহিদা আছে, বুঝই তো। এই বয়সে এসে বাইরে লুকিয়ে টুকিয়ে আমি কিছু করতে পারবো না, তাই সরাসরি তোমায় জানিয়ে সব কিছু করতে চাচ্ছি। ইটস ওকে তো নাকি? ওকে কি না আমি জানি না, তবু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম। বড় আবার রেগে মেগে আগুন আমার ওপর, কান মলে দেয় 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 অবস্থা। বললেন, তোর মাথাটা কি একদম শেষ? শৌকতি বা এ ধরনের স্টেপ নেয় কি করে? আমি হেসে বললাম, ছাড় না রে আপা, আমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে। এখন বেচারার জীবনটাও কি শেষ হবে এভাবে? তার চেয়ে ও ভালো থাকুক, ও সুখ দেখে মরলেও শান্তি। তার 15 দিনের ভেতর শৌকত দ্বিতীয় বিয়ে করলো, ওরই অফিসের এক কলিগকে। বিয়ে করে এ বাড়িতে এসেছিল। নতুন বউকে দেখালো, ভীষণ সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ে। আমি ওর হাত ধরে বললাম, আমার যা ছিল সবই তোমায় দিয়ে দিলাম বোন, ওকে তুমি দেখে রেখো। যে বেডরুমটা আমরা দুজন মিলে সাজিয়েছিলাম, সেখানে জায়গা হলো আমার স্বামী এবং তার নতুন স্ত্রীর। আর আমায় জায়গা করে দিল বড় আপার 3 বেডরুম ফ্ল্যাটের সবচেয়ে ছোট রুমটায়। কথা হলো, নতুন বউ আমার সামনে স্বামীর সঙ্গে মিশতে সংকোচ করতে পারে, আর আমারও দেখে হয়তো খারাপ লাগবে দুজনকে। তাই আমার বড় আপার কাছে থাকাটাই ভালো। আমি মেনে নিলাম, সব তো ছেড়েই দিয়েছি, সেখানে আপত্তি আর কিসে দেখাবো। বড় আপা আমায় দেখে দীর্ঘশ্বাস ছাড়েন। আমি বুঝি আপার হৃদয় পড়ে, কিন্তু আমার হৃদয় যে কয়লা, সে কথা কি কাকে বলবো আমি? মাত্র 28-এই আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম, সেই সঙ্গে হারালাম আমার শত জনমে একসাথে বাঁচতে চাওয়ার ওয়াদা থেকে। শৌকত নিশ্চয়ই এখন আর পরের জন্মে আমাকে চাইবে না, তার জন্য আলাদা লোক রয়েছে। কি মিষ্টি চেহারা, হাসলে গালে গর্ত হয়, চোখের পাপড়ি কত ঘন, চুলগুলো বেশ লম্বা এবং সুন্দর। সেখানে আমার চেহারা হয়ে গেছে এবড়ো খেবড়ো, চোখের পাপড়ি নেই বললেই চলে। মাথার চুল এখনই হাত দিলে খাপলা ধরে উঠে যায়। তৃতীয় কেমোটার পর আমি আমাকে আয়নায় দেখতে পারি না। আমি বুকের উপর পাথর চাপা দিয়ে শৌকতের জন্য দোয়া করি, মানুষটা সুখে থাকুক, ভালো থাকুক। যত স্বপ্ন আমাদের ছিল সব ওদের পূরণ হোক। আর আমি আমি হিসেব আমি কখনো মিলাতে বসি না। ফুরিয়ে যাওয়া যার নিশ্চিন্ত, তার আবার কিসের হিসাব? আমি আমার মরা হৃদয়ে দ্বিতীয়বারের মতো উজাড় করা ভালোবাসা টের পাই হঠাৎ করে। যার জন্য টের পাই সে শৌকত না, শৌকতের মতোও না, আলাদা একদম। শারীরিক থেকে মানসিক সব দিক ভিন্ন। হসপিটালের বারান্দায় একদিন ক্লান্ত মনে বসে রয়েছি। মানুষটা কোথা থেকে হুট করে উদয় হয়ে প্রায় কাঁদো কাঁদো মুখ করে জিজ্ঞেস করলো, ওয়াশরুমটা কোন দিকে? একটু বলবেন প্লিজ? আমি অনেকক্ষণ ধরে খুঁজেও পাচ্ছি না। এদিকে আমার খুব আর্জেন্ট। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। বয়স কত হবে আন্দাজ করা দেয়। মুখের কাঠামোতে ভদ্রলোকই মনে হয়, চেহারায় গভীরতা, তবে বাচ্চা সুলভ দুটি চোখের ভাষা পড়তে কষ্ট হলো না। আমি মুখে একটি শব্দ উচ্চারণ না করে হাত উঁচু করে তাকে দেখিয়ে দিলাম। সে ভৌদর। আমি হাসলাম, খুব হাসলাম। হেসে কুটি কুটি হওয়া বলে যাকে, সেই হাসা দীর্ঘ কতগুলো দিন পর। আমি মন খুলে একা একাই হেসে গেলাম। মানুষটা আবার এলো এরপর। মেডিসিন নিব বলে সিরিয়ালে দাঁড়িয়েছি। কোথা থেকে আগের ন্যায় ভূতের মতো উদয় হলো আবারও। গলার স্বরে অনুনয়, ভঙ্গিমায় বিনয়, আস্তে করে বলল, আপনাকে খুব খুঁজলাম। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। আপনি না দেখালে আমার হয়তো একটা কেলেঙ্কারি হতোই। আচ্ছা,
এর বিনিময়ে 1 কাপ কফি খাওয়াতে চাইলে আপনি কি না করবেন? প্লিজ না করবেন না। কেউ আমার মুখের উপর না করে দিলে আমার ভীষণ কষ্ট হয়। আপনিও কি আমায় কষ্ট দিবেন? তাকে না বলে কষ্ট দিতে পারিনি সেদিন। পরদিন সন্ধ্যাটা আমার নামে লিখে দিল সে। জানতে পারলাম তার নাম রুবাব। একটা ফার্মে এভারেস্ট পোস্টে চাকরি করে। বাসাটা কাছাকাছি। সেদিন হসপিটাল গিয়েছিল ক্লোজ ফ্রেন্ডকে দেখতে। আমায় জিজ্ঞেস করতে আমি এড়িয়ে গেলাম। নিজের ব্যাপারে তেমন কিছুই খুলে বললাম না। বলতে পারলাম না আসলে। দীর্ঘদিন পর একজন বন্ধু হয়েছিল আমার। হয়তো মন চায়নি সে সেই বন্ধুও জীবনের আগে ফুরিয়ে যাক। আমাদের অনেক গল্প হলো। আমি জানলাম তার পছন্দের রং কী, সে জানলো আমার ফুচকা প্রিয় না চটপটি। ঢাকা শহরে ঘোরার মতো কতগুলো জায়গা আছে সে আমাকে গুনে গুনে বলল। আর আমি বললাম আমার আকাশ পছন্দ। আকাশের ওই তারাগুলো যখন জলে নিভে আমার সব দুঃখ বাষ্প হয়ে উড়ে যায় যেন। জানলাম আমার ভীষণ শখ একদিন 130টা নক্ষত্র জ্বলবে আমার চারিধারে। শুনে তার কপালে চোখ। 133টা কেন? কি জানি, 100-র সঙ্গে 33 শব্দটা তাই মেলে, তাই বোধ হয়। রুবাব ভ্রু কুচকায়। মিথ্যে বলছো তাই না? আমি হেসে লুকাই। ছোটবেলায় একবার 133টা জোনাকি ধরেছিলাম মাস লাগিয়ে। শৌকত 133টা গোলাপ দিয়ে জানিয়েছিল ভালোবাসার কথা। সেই থেকেই আমার শখ সংখ্যাটা সব কিছুতে এই সংখ্যায় এসে থামে। কিন্তু রুবাবকে আমি কিছু বলি না। আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে নেমে আসা অজান্তেই। 1 কাপ কফির জায়গায় সেদিন 4 কাপ কফির পর হুঁশ ফিরে আসে দুজনের। ততক্ষণে চারপাশ কারো আধার করা রাত নেমে গেছে। আমি বাড়ি ফিরি। রুবাব বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। বলে, বারান্দা থেকে হাত নেড়ে বাই দিও। আমি একটু হেসে বললাম, কেন? এমনি, ছোট মানুষের ছোট ইচ্ছা। এমন অসংখ্য পাগলামি ছিল ওর। যেদিন আকাশে তারা ফুটতো সেদিন ওর থাকতো বাঁধ ভাঙা খুশি। আর যেদিন মেঘে মেঘে 6 লাফ অন্তরিক্ষ মুখ ভার করে এমনভাবে ঘুরতো যেন ওর দুঃখেই দুঃখিত গোটা নীল আকাশ। আমি খুব হাসতাম তা দেখে। রাত বেরোতে ফোন করে বাসার নিচে 1 প্লেট ফুচকা হাতে চলে আসাটা যেন রোজকার কার্য হয়ে দাঁড়ালো। খবরের কাগজ দিয়ে যায় যে আঙ্কেলটা, তাকে দিয়ে একটা করে গোলাপ পাঠাতে শুরু করলো প্রতিদিন, সাথে ছোট্ট 1 টুকরো কাগজ। আমি সকালে ঘুম থেকে উঠেই কাগজটা খুলতাম। কোনো দিন শুভ সকাল ম্যাডাম, কোনো দিন ফুল কি ঘুমায়, 1 গোলাপ 6 আরেক গোলাপ ফুল, এমন অসংখ্য সুন্দর সুন্দর মেসেজ। আমার মন প্রাণ ভালো লাগায় ভরে ওঠে। শরীরের যন্ত্রণা আর যন্ত্রণা মনে হয় না। বাঁচতে ইচ্ছে করে। নামাজে দোয়া বাড়ে, হে পরার দিগার আমার আয়ু দিন, আমার বাঁচার তৌফিক দিন। এত সুন্দর পৃথিবী থেকে এত দ্রুত ফুরিয়ে যেতে চাই না। বারে মন খারাপের ভার, মাঝে মাঝে বৃষ্টির মতো কাঁদে। রুবাব তখন অস্থির হয়ে ওঠে। কাঁদছো কেন? কোথায় ব্যথা? আমাকে একটু বললে কি হয় রুন? দেখো কিভাবে কাঁদে। আমি কি একটু বুকে নেব? তুমি আমায় বকবে না তো? আচ্ছা চলো ঘুরে আসি। স্টিমারে চড়ে ফুচকা খেয়ে দেখেছো? চলো আজকেই দেখাবো কেমন লাগে। ওঠো না, কান্না থামাও প্লিজ। আচ্ছা আর উল্টাপাল্টা দুষ্টুমি করবা না। আমি এই যে একদম চুপ, একদম ভদ্র। প্লিজ রুন, কান্নাটা থামাও প্লিজ। বলতে বলতে রুবাবই কেঁদে ফেলতো। আমি তখন নিজের কান্না বাদ দিয়ে ওর কান্নায় থামাতাম আর গাল ভরে হাসতাম। রুবাব রাগ হতো তখন, মুখ ফুলিয়ে বলতো, আমাকে কাঁদিয়ে এখন নিজে দাঁত ভেটকায়। তুমি জানো না আমার জন্মের কান্না সহ্য হয় না। এই অতি নরম মনের ছেলেটা আমার প্রিয় থেকে প্রিয় হয়ে ওঠে খুব। আমি ভুলে যাই হৃদয়ের সব ক্ষত, রক্তাক্ত। বুকটা শান্ত হয়ে আসে। মনে হয় ভালোবাসার কত রূপ, কত দিক থাকতে পারে। এর মাঝে একদিন শৌকত আসে। ওর ওয়াইফ কনসিভ করেছে। আমাকে এসে সুখবরটা জানালো। আমি সেদিন খুব আশ্চর্যজনক একটা কাজ করে ফেললাম। শৌকতের কাছে ডিভোর্স চেয়ে বসলাম। শৌকত অবাক হয়ে আমায় কারণ জিজ্ঞেস করলে আমি তেমন কোনো কারণ দেখাতে পারলাম না। শুধু বললাম, চলেই তো যাব 2 দিন পর। এই জীবনে তোমার যখন পুরোপুরি হতে পারলাম না, তখন আধা আধা থেকে লাভ কি? এর যে পথ যখন আলাদা হয়ে গেছে, পুরোপুরিভাবে আলাদা হওয়াই ভালো। শৌকত মেনে নিল। খুব দ্রুতই আমরা তালাকনামায় সই করে দিলাম। বড় আপা আমায় ধরলেন চেপে। তুই কি ওই ছেলেটাকে বিয়ে করতে
চাচ্ছিস টুনি? আমি হেসে বললাম, কি যে বলো না আপা, সংসার সাজানোর সময় কই? তাহলে ওই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে এত কথা কিসের? ঘুরিস, আবার শৌকতকে ডিভোর্স দিয়ে দিলি। কি চাচ্ছিস তুই রুনি? আমি অবাক হই। রুবাব আমার যে ছোট আপা, তা নয় তো কি? একবার চোখটা মেলে দেখ, তুই আসলেই পাগল হয়ে গেছিস। আমি আহত হলাম। সত্যি খেয়াল করা হয়নি, রুবাবের মাত্র 25 চলছে, আমার 29 হবে কিছুদিন পর। আমি ওকে নিয়ে ভবিষ্যৎ ভাবিনি, তবু আমি থমকে গেলাম। এই অসমবয়সী বন্ধুত্ব যে মানায় না। এরপর আমি রুবাবকে ডাকলাম হিজলতলির পাড়ে। এতদিনে যা যা লুকিয়েছিলাম ওর থেকে সব কিছু জানালাম সেদিন। ভীষণ সাহসে একে একে বলতে যেতে লাগলাম বলে যেতে লাগলাম আমার জীবনের প্রতিটি অলিগলির গল্প। শৌকত বিয়ে, অপ্রত্যাশিত এই ক্যান্সার, আর আমার জীবনের শেষ ভাগের সবচেয়ে চমৎকার বন্ধুটি রুবাব। রুবাব কিচ্ছুটি বলল না, শুনল চুপচাপ। উঠে আসবার আগে রুবাবের মাথায় হাত বুলিয়ে দিলাম শেষে। ভেবে নিলাম ওটাই আমাদের বিদায়। দূর থেকে ঢং ঢং আওয়াজে ঘন্টা বাজছে, বিদায়ের ঘন্টা। রুবাবকে ওখানে একা ফেলে আমি চলে এলাম সেই সন্ধ্যায়। এরপর 7 দিন রুবাব আমায় কল করেনি, মেসেজ করেনি, আমিও আর কল দিইনি। ভাবলাম সে যেখানে সব শেষ সেখানে মায়া বাড়ি, ওর কষ্ট বাড়ানোর কি দরকার। আমি ঠিকই সব মায়া ত্যাগ করে ফাঁকি দিয়ে চলে যাব একদিন। কিন্তু ও হৃদয় পোড়া যন্ত্রণা নিয়ে বাঁচবে কি করে? 7 দিন পর এক মধ্যরাতে মাথা ঘুরে পড়ে গেলাম। দরজায় মাথা ঠুকে কেটে গেল। বৃষ্টি অবস্থা। আপা চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করলেন। কোনো রকমে হাসপাতালে এনে ভর্তি করালেন। ডাক্তারদের ধমকা ধমকি। আমরা বলেছি রোগীর কন্ডিশন ভালো না, ওনাকে হাসপাতালে রাখুন। আপনারা শোনেন না। আমি এর মধ্যে একবার চোখ খুলে ছায়া ভাবে কাকে যেন দেখলাম। ঠাওর করতে পারলাম না ঠিকঠাক। পরের বার জ্ঞান ফিরল 24 ঘন্টা পরে। মাথার ভেতর ভোঁতা যন্ত্রণা, সমস্ত শরীরে বিষের ব্যথা। জ্বর বোধ হয় তার চূড়ান্ত রূপে আছে। শরীর থেকে কেমন ধোঁয়া উঠছে, উত্তাপ টের পাচ্ছি। দৃষ্টি ঘোলাটে, তবু স্পষ্ট দেখলাম রুবাব আমার পাশে বসে আমার একটা হাত আঁকড়ে ধরে সমানে কেঁদে যাচ্ছে। পুরুষ মানুষ এত কাঁদতে পারে? ইচ্ছে করলে একটা রাম ধমক দিই। বড় আপা আমাকে এক নজর দেখে ক্যাবিন থেকে বেরিয়ে গেলেন। রুবাব নাক টেনে টেনে বলল, আমি অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ না করার। কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখবো, কিন্তু এই কথাটা রাখতে পারলাম না রুন। আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছিলাম না। জানো, ওই দিন অফিসে সরষে ইলিশ খেতে দিল। তোমার সরষে ইলিশ খুব পছন্দের মনে হতেই আমি কেঁদে ভাসালাম। কলিগরা সে কি হাসাহাসি আমায় নিয়ে। আমি এত ভোঁতা মনের কেন হলাম রুন বলো তো? তুমি কি স্ট্রং, একা একা ফাইট করছো, আর কাউকে বুঝতে দিলে না, আমাকেও না। আরেক দফা কেঁদে আমার জামার একাংশ ভিজালো ও। আমার চোখের কোণে অশ্রু ফোটা। এই অশ্রু আনন্দ নিয়ে ঝরছে। আমি ওকে থামালাম না। রুবাব আমার হাত জড়িয়েই কেঁদে গেল পুরোটা সময়। আমার ডিস্টার্স দেওয়া হলো না। শরীরে লিউকেমিয়ার পরিমাণ বেড়ে গেছে। আমার প্রাণ নিয়ে জমে মানুষে টানাটানি। বড় আপা কেঁদে কেঁদে মূর্ছা যান। রুবাব এসে মুখ ভার করে সারা রাত বসে থাকে। ঘুমের মধ্যে বেশিক্ষণ না নড়লে ও পাগলের মতো আমার শ্বাস প্রশ্বাস চেক করে। আমি হাসি। কি এক পাগলের পাল্লায় পড়লাম এই শেষ সময়ে। আবার মৃত্যুকে আমি ভয় করি না, অথচ আরেকজন ভয়ও অস্থির। এত ভালোবাসা বিধাতা আমার ললাটে লিখেছিলেন। আমরা কেউ কাউকে ভালোবাসিনি, তবু আমাদের হৃদয় জানল আমরা একে অপরের কত বছরের, কত কাছের। এর ভেতর শরীরটা একটু ভালো হওয়ায় রুবাব আমায় নিয়ে বাড়ি ফিরল। আপা সেদিন গেলেন অফিসের কাজে কুমিল্লায়। পরদিন সকালে ফিরবেন। আমরা সারাটা দিন দুজনে একসঙ্গে থাকলাম। রুবাব আমার জন্য রান্না করতে গিয়ে হাত পোড়ালো। আমি বসে বসে ডিরেকশন দিলাম, আর সে আমার জন্য লবণে কটকটা সর্ষে ইলিশ রেঁধে আনলো। সেই খাবার খেয়ে মনে হলো পৃথিবীতে এর চেয়ে মজা সর্ষে ইলিশ কেউ রাখতে পারবে না। বিকেলে যে গাছি চুল বেঁচেছিল তাতে তেল দিয়ে বিনুনি গাথার কতক্ষণ আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিল। সন্ধ্যেটায় আমরা বসলাম মাটির ভারে চা নিয়ে। বাইরে মৃদুমন্দ বাতাস, বৃষ্টি বৃষ্টি গন্ধ। বারান্দায় চাপা ফুলের গাছ আছে, সেখান থেকে মিষ্টি এক সৌরভ ছড়াচ্ছে। আধি কাল্পনিক একটা দৃশ্য সৃষ্টি হলো মানসপটে।
আমি দেখলাম রুবাব আমার কপালে ওর ঠান্ডা হাত ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে বলছে, তোমার কিচ্ছু হবে না রুন, আমি তোমায় যেতে দেব না। আমার চোখ ভরে আসে জলে, ভ্রম ভেঙে যায়। রুবাব ব্যতিব্যস্ত হয়ে ওঠে আমার চোখে জল দেখে। আমি হেসে ওকে আশ্বস্ত করি। কথার জালে আটকে বারান্দাতেই ঘুমিয়ে পড়ি। কখন যে টের পাই না, আর যখন টের পাই তখন সামনে তারা খচিত আকাশ, বিন্দু বিন্দু নক্ষত্রগুলো ঝিকঝিক করে জ্বলছে। আমি অনুভব করি আমার পেছনে কেউ। তাকিয়ে দেখি রুবাব একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে। চোখ বন্ধ বন্ধ করো রুন। আমি ভ্রু পাকাই। রুবাব এক হাতে আমার চোখ চেপে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে গিয়ে চোখ খুলে দিতে আমি বিস্ময়ে হতবাক হয়ে পড়ি। পুরো ঘরে মোমবাতি জ্বলছে। কি সুন্দর, কি সুন্দর! মৃদু কম্পন তাদের, দেয়ালে ছায়া নাচছে। আমি মুগ্ধ দৃষ্টি নিয়ে সব মোহিতের ন্যায় তাকিয়ে। রুবাব আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমার 133টা নক্ষত্র রুন। আমি চমকে উঠি, চোখ ভরে ভরে ওঠে অজান্তে। আমি রুবাবকে জড়িয়ে ধরি। এই প্রথম, এই শেষ। চারপাশে 133টা নক্ষত্র জ্বলছে। তাদের ভেতর বসে আমি আমার কথাগুলো লিখছি। রুবাব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আমি জানি ওর মনে কী চলছে, কিন্তু আমি নিরুপায়। আমি আর হাঁটতে পারছি না, আমার সময় শেষ। আমি বুঝতে পারছি রুবাবকে এই হয়তো শেষ দেখা। আমার কলম কাঁপছে, লিখবার শক্তি ফুরাচ্ছে। আমি বোধহয় মারা যাচ্ছি, কিন্তু আমার যন্ত্রণা হচ্ছে না। আমার অসহায় লাগছে। রুবাবের সঙ্গে থাকা প্রতিটি দিন আমি গুনেছি। আজ 130তম দিন। এই সংখ্যাটিও মিলে গেল। আজ 133তম দিন। এই সংখ্যাটিও মিলে গেল। কি অদ্ভুত, তাই না? লাইফে কত মিরাকেল হয়, অথচ কোনো জাদু বলেই মৃত্যুকে আটকানো যায় না। যদি আটকানো যেত, বেঁচে থাকতাম আমি, রুবাব, আর আমাদের 133টা নক্ষত্র দেখবার স্বাদ। রুবাব কাঁদছে। 33 বছরের পরিণত যুবক এমন হাও মাও করে কাঁদে কি করে? নয়নতারা ঠোঁট উল্টে ফেলেছে, ভ্রু কুঁচকে গেছে তার। সে অসম্ভব চেষ্টা করে বিন্দুমাত্র রাগ আনতে পারল না, বরং তার মনটা আর্দ্রতায় ভরে উঠেছে। বছরের এই একটি দিনেই রুবাব এমন করে কাঁদে। কেন কাঁদে সে জানে, তবুও না জানার ভান করে থাকে। কোমল হৃদয়ের এই মানুষটি তার হৃদয়ের বাসিন্দা। নয়নতারা এগিয়ে গিয়ে রুবাবের মাথায় হাত রাখল। রুবাব ফিস ফিস করে বলল, আমি ফুরিয়ে যাওয়ার আগে একদিন 133টা নক্ষত্র দেখে যাব নয়নতারা। যাবে তো?